হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প তিমির বসান, পর্ব সংখ্যা 11। লেখা তাবাসসুম তাজওয়ারি। আইনি প্রক্রিয়ায় যাওয়ার আগে আমি শেষবারের মতো জানতে চাই, তুমি কি তোমার সিদ্ধান্তে একদম নিশ্চিত? অ্যাডভোকেট আনিসুল হকের চেম্বারে বসে আছে স্নিগ্ধা। আজই সে ফাহাদের সাথে সকল সম্পর্কের ইতি টানার আইনি প্রক্রিয়া শুরু করতে চায়। তাই নিজের পরিচিত অ্যাডভোকেট দিয়ে কার্যক্রম শুরু করতে চাইছে সে। কোলে ঘুমন্ত আয়াতের দিকে একবার তাকিয়ে শক্ত কণ্ঠে স্নিগ্ধা বলল, হ্যাঁ আঙ্কেল, আমি একদম নিশ্চিত। অ্যাডভোকেট আনিসুল হক ওনার চশমাটা নাক থেকে নামিয়ে টেবিলের উপর রাখলেন। ওনার মুখে একটা আশ্বস্ত হওয়ার হাসি ফুটে উঠল। তিনি বললেন, ভেরি গুড। একটা আত্মসম্মানহীন সম্পর্কের বোঝা টেনে বেড়ানোর চেয়ে সম্মানের সাথে একা লড়াই করা অনেক ভালো। শোনো মা, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমরা আজই নোটিশটা ড্রাফট করছি। এর 3টা কপি যাবে। একটা ফাহাদের বর্তমান ঠিকানায়, একটা সেই কাজী অফিসে যাবে যেখানকার কাজী তোমাদের বিয়ে পড়িয়েছিল, আর একটা যাবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের চেয়ারম্যানের কার্যালয়ে। আইন অনুযায়ী নোটিশ পাওয়ার পর 90 দিন সময় থাকে সমঝোতার জন্য। যদি এই 90 দিনের মধ্যে কোনো সমঝোতা না হয় তবে বিয়েটা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে। সমঝোতার কোনো প্রশ্নই আসে না আঙ্কেল। ওনার কোনো দাবি দেওয়াও আমার চাই না, শুধু আমার মেয়ের পূর্ণ কাস্টডি যেন আমি পাই। সেটা তুমি পাবে মা, বাচ্চা এখন খুব ছোট, আইনত মায়ের কোলে থাকবে। নিজের মনের খসখসানি থেকে স্নিগ্ধা প্রশ্ন করে ফেলল, কিন্তু ভবিষ্যতে? অ্যাডভোকেট আনিসুল হক স্নিগ্ধার ভেতরের আশঙ্কাটা বুঝতে পারলেন। একজন মায়ের জন্য তার সন্তানের নিরাপত্তা আর অধিকারের চেয়ে বড় কোনো চিন্তা হতে পারে না। ভবিষ্যতের কথা ভেবে এখনই ভয় পেও না মা। আইন এতটা অন্ধ নয়। বর্তমানে আইন কোনোভাবেই তোমার মেয়েকে ফাহাদের কাছে রাখার সুযোগ দিবে না। তবে ফাহাদ যদি ভবিষ্যতে বড় হয়ে মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য ফ্যামিলি কোর্টে মামলাও করে, আদালত সবার আগে দেখবে বাচ্চার ভবিষ্যৎ কার কাছে বেশি নিরাপদ। তবে জানো তো, ফাহাদের কোম্পানির টাকা চুরি আর জালিয়াতির যে রেকর্ড আছে, ওগুলো এখন প্রচার হচ্ছে। ভবিষ্যতে যে এমন করে আবারও কালার হবে না এটার কোনো গ্যারান্টি নেই। তাই ভবিষ্যতে চিন্তা করো না। তাছাড়া রিফাতের স্নিগ্ধার বড় ভাই কাছে আমি শুনেছি ফাহাদের সাথে তোমার সম্পর্কের অবস্থানের কথা। যেই ছেলে মেয়ে হওয়ার জন্য এত কিছু করতে পারে, সে ভবিষ্যতে মেয়েকে নিজের কাছে চাইবে, এটা আশা করা বোকামি। তাই এইসব চিন্তা এখন করো না। তুমি শুধু এখানে একটা সই করে দাও মা, বাকিটা আমি দেখছি। শেরিজ জাহান স্নিগ্ধা নামটা লেখার সময় স্নিগ্ধার হাত একটুও কাঁপল না। সে জানে এই সইটা শুধু একটা কাগজের টুকরোই নয়, এটা ফাহাদের দেওয়া সমস্ত অবহেলা আর শৃঙ্খল ভেঙে নিজের আর আয়াতের স্বাধীন জীবনে ডানা মেলার এক অকাট্য দলিল। প্রায় 2 সপ্তাহ কেটে গেল ব্যস্ততায়। স্নিগ্ধা এখন কাজ অনেকটা ভালোভাবে আয়ত্ত করে নিয়েছে। তার চিন্তাও কমে গিয়েছে। প্রথম থেকেই যথেষ্ট ভালো কাজ করেছে বলে প্রশংসা পেয়ে সে নিশ্চিন্ত। এর মধ্যে তার বড় ভাই ঢাকায় আসে। তার বড় ভাই রিফাত ঢাকার বাইরে থাকে চাকরির সূত্রে। তার বিয়ে ঠিক হলো। বিয়ের আমেজে পরিবারের বিষণ্ণতা কিছুটা হলেও কেটে গেল। রিফাত ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে বলল,
বিয়েতে কিন্তু তোকে আর আয়াতকে সবচেয়ে বেশি খাটতে হবে স্নিগ্ধা। সব দায়িত্ব তোকে আর আয়াতকে দিব। কি আয়াত, পারবি তো? শেষ কথাটা আয়াতের গাল টেনে দিয়ে বলল। স্নিগ্ধা কোলের আয়াতকে একটু দোলা দিয়ে হেসে বলল, বাহ, বিয়ে করবেন আপনি আর খাটবো আমরা মা মেয়ে? তা তো হবে না। আবার আয়াতের দিকে তাকিয়ে হাত নেড়ে বলল, বলে দাও আম্মু, আমরা শুধু বিয়ে খাবো আর এনজয় করব, নো খাটাখাটি। আয়াত মায়ের দেখি হালকা করে হাত নাড়ালো। সেটা দেখে হাসির রোল পড়ে গেল ড্রয়িং রুমে। পরদিন সকালে স্নিগ্ধা আয়াতকে নিয়ে অফিসে ঢুকলো। কাজের ব্যস্ততা এখন ওকে বেশ আনন্দ দেয়। সারাটা দিনটা কাজের পিছনে ব্যয় করে সে শান্তি পায়। এজেন্সিতে এখন নতুন একটা প্রজেক্টের কাজ চলছে। স্নিগ্ধা নিজের ডেস্কে বসে মনোযোগ দিয়ে ল্যাপটপে একটা ক্যাম্পেইনের ড্রাফট রেডি করছিল। আর তখন পাশেই রুবি আপুর কেবিনে তার দেওয়া একটা খেলনা নিয়ে আপন মনে ব্যস্ত। রুবি আপু প্রায় সময় আয়াতকে নিজের কাছে রেখে বলে, তুমি কাজ করো। আজকেও সে ফ্রি আছে বলে নিয়ে গেল আয়াতকে। স্নিগ্ধা সেই সুযোগে নিজের সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। দুপুর 12টার দিকে ওয়াজেদ নিজের কেবিন থেকে বেরিয়ে স্নিগ্ধার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। পরনে যথারীতি নেভি ব্লু শার্ট। স্নিগ্ধা ওকে দেখে নিয়ে তাই সে নিজের মতো কাজ করে যাচ্ছে। ওয়াজেদ একটু দাঁড়িয়ে থেকে তারপর খুক খুক করে কেশে মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। স্নিগ্ধা চমকে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে মাথা তুলে উপরে তাকালো। ওয়াজেদকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দুঃখিত স্যার, আমি আসলে ড্রাফটার ভেতরে এতটাই ঢুকে গিয়েছিলাম যে খেয়াল করিনি। ওয়াজেদ চশমার ফ্রেমটা আঙ্গুল দিয়ে একটু ঠিক করে নিল। তার ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম, প্রায় না বোঝার মতো একটা হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, ইটস ওকে, কাজের প্রতি এই ডেডিকেশনটাই আমি আপনার কাছ থেকে আশা করেছিলাম। বাই দ্য ওয়ে স্নিগ্ধা, আজ দুপুরে 1টা থেকে আমাদের একটা আউটডোর মিটিং আছে। ধানমন্ডির একটা রেস্টুরেন্ট ক্লায়েন্ট আমাদের লাঞ্চে ইনভাইট করেছে। এই ক্যাম্পেইনের প্রাইমারি আইডিয়াটা যেহেতু আপনার, তাই আপনি আর রবি আমার সাথেই যাচ্ছেন। স্নিগ্ধা মাথা নেড়ে সম্মতি জানাতে গিয়েও হুট করে থেমে গেল। সে একটু ইতস্তত করে পাশের রবি আপুর কেবিনের দিকে তাকালো। কাজের জন্য বাইরে যেতে ওর কোনো আপত্তি নেই, কিন্তু আয়াতকে এই ভর দুপুরে রেস্টুরেন্টে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? তাও কিনা মিটিং। সে আবার ওয়াজেদের দিকে তাকিয়ে বলল, স্যার, আমার কি যেতেই হবে? মানে আপনারা যেহেতু সিনিয়র, আপনারা যান, আমি না হয় রুবিয়াপুর থেকে। ইউ হ্যাভ টু গো। এমন আদেশমূলক বাক্য শুনে স্নিগ্ধা আর কিছু বলতে পারল না। মন খারাপ করে মাথা নাড়ল। ওয়াজেদ মনে মনে হেসে নিয়ে বলল, আয়াতও আমাদের সাথেই যাচ্ছে স্নিগ্ধা, কোনো সমস্যা হবে না। আমি অলরেডি রুবিকে বলে দিয়েছি ওর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে। আর আমরা গাড়িতে যাব, সো আই গেস তেমন কোনো সমস্যা হবে না। তাছাড়া এটা তেমন সিরিয়াস মিটিং না এবং আয়াত যথেষ্ট শান্ত, তাই চিন্তার কোনো কারণ আমি দেখছি না। স্নিগ্ধা একটু হাসলো, তারপর বলল, আচ্ছা স্যার, আমি ফাইলগুলো গুছিয়ে নিচ্ছি। ওকে। ওয়াজেদ নিজের কেবিনের দিকে চলে গেল। আধা ঘন্টা পর ওয়াজেদের কালো রঙের গাড়িতে রুবি আর স্নিগ্ধা বসে আছে। স্নিগ্ধার কোলে শান্ত হয়ে বসে আছে আয়াত। সে আশপাশে আগ্রহ নিয়ে দেখছে। তার দু চোখ জুড়ে এখন রাজ্যের বিস্ময়। গাড়ি যখন জ্যামে একটু থমকে দাঁড়াচ্ছে, সে অমনি তার পিচ্ছি পিচ্ছি আঙুলগুলো গাড়ির জানালার কাচের উপর চেপে ধরছে। বাইরে কোনো রঙিন বাস বা রিক্সা পেলেই ওর চোখ দুটো গোল গোল হয়ে যাচ্ছে। আয়াত আগ্রহ নিয়ে দেখছে, এই কারণে স্নিগ্ধা ওকে কোলের উপর দাঁড় করিয়ে দিল।
স্নিগ্ধা বসেছে একদম ড্রাইভিং সিটের পিছনে, অর্থাৎ সামনেই ওয়াজেদ। সিটের উপরে একজন ব্যক্তিকে দেখে আয়াত হাত বাড়িয়ে ওর কাঁধের শার্ট খামচে ধরার চেষ্টা চালালো। এক হাতে ধরতে না পেরে দুই হাতে ধরার জন্য ঝুঁকে গেল। স্নিগ্ধা ভীষণ লজ্জায় পড়ে গিয়ে দ্রুত টেনে কোলে বসিয়ে দিল। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, এত হেজিটেট করার কিছু নেই। আয়াত এখনো ভীষণ ছোট, ওর কাজগুলো এমনই হবে, স্বাভাবিক। স্নিগ্ধা বেশ অপরাধী মুখে কথাটা বললেও ওয়াজেদ একটুও বিরক্ত প্রকাশ করল না, বরং লুকিং গ্লাস দিয়ে সে কৌতূহলের সাথে দেখল আয়াত এখনও স্থির হয়ে বসেছে না, এখনও সামনের সিট নিয়ে গবেষণায় মেতেছে, না হয় ঝুঁকে আসছে। সামনে সিগন্যালে গাড়ির গতি স্লো হয়ে গেলে ওয়াজেদ পিছু ফিরে বলল, এক্সকিউজ মি লিটল লেডি, আপনি কি আসবেন এই সিটে? ওয়াজেদের আচমকা এমন প্রশ্নে স্নিগ্ধা পুরো অপ্রস্তুত হয়ে গেল। সে হড়বড় করে বলে উঠল, না না স্যার, ও সামনে এলে আপনার ড্রাইভ করতে প্রবলেম হবে, ও পিছনেই ঠিক আছে। কিন্তু আয়াত যেন মায়ের কথা কোনো তোয়াক্কাই করল না। ওয়াজেদ পিছু ফিরে তাকিয়ে দু হাত বাড়াতে সে ওর দিকে ওর পিচ্ছি পিচ্ছি হাত দুটো বাড়িয়ে ঝুঁকে পড়ল। ওর ঠোঁটের কোণে এক গাল দাঁতহীন হাসি, যেন সে অফারটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। ওয়াজেদও হেসে ওকে কোলে নিয়ে সামনে নিয়ে গেল। আয়াত ওয়াজেদের কোলে বসা মাত্রই ওনার বিশাল স্টিয়ারিং হুইলটার উপর ওর ছোট্ট দুখানি হাত রাখল। গোল গোল চোখ করে সে স্টিয়ারিংটা কৌতূহল নিয়ে দেখল। এদিকে স্নিগ্ধা সম্পূর্ণ হেজিটেট করছে আর ভাবছে আয়াতকে নিয়ে মিটিংয়ে কি করবে সে। মিনিটখানেক পর আয়াত পিছনে উকি দিয়ে মাকে দেখতেই মায়ের কাছে চলে আসতে চাইল। ওয়াজেদ নির্দ্বিধায় ওকে আবার পেছনের সিটে পাঠিয়ে দিল। স্নিগ্ধা ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে নিচু স্বরে বলল, এই বুড়ি, শান্ত থাকতে পারিস না? একটা কাজে যাচ্ছি, মায়ের মুখ রাখিস কিন্তু। কথাটা শুনে রুবি শব্দ করে হাসলেও ওয়াজেদ মৃদু হাসলো, যেটা কেউই দেখল না। ওয়াজেদ গিয়ারের পাশ থেকে একটা ছোট্ট চাবির রিং হাতে নিল। চাবির রিংয়ের সাথে একটা নরম তুলতুলে ছোট সাদা পুতুল ঝুলছে। সে সেটা হাত বাড়িয়ে পিছনের সিটের দিকে বাড়িয়ে দিয়ে খুব নরম গলায় বললেন, এই নিন লিটল লেডি, এটা দিয়ে খেলুন। স্নিগ্ধা একটু ইতস্তত করে বলল, স্যার, ও কিন্তু এটা মুখে দিয়ে দেবে, ওর সব কিছু মুখে দেওয়ার অভ্যাস। ওয়াজেদ ওর স্বভাবসুলভ গাম্ভীর্য একপাশে সরিয়ে খুব সহজ সুরে বললেন, কোনো সমস্যা নেই স্নিগ্ধা, ওটা একদম পরিষ্কার, ওর কামড়ানোর ইচ্ছে হলে ওটা নিশ্চিন্তে কামড়াতে পারে। বলার সাথে সাথেই যেন ওনার কথা সত্যি প্রমাণ করতেই আয়াত পুতুলের কানটা মুখের কাছে নিয়ে চিবানোর চেষ্টা শুরু করে দিল। কিন্তু কাপড়ে টেক্সচারটা মুখে লাগতেই ওর ছোট্ট মুখখানা কেমন যেন একটা অদ্ভুত এক্সপ্রেশন দিয়ে কুঁচকে গেল। সে ওটা মুখ থেকে বের করে বড় বড় চোখ করে ওয়াজেদের দিকে এমনভাবে তাকালো যেন বলতে চাইছে এটা একদমই সুস্বাদু নয়। আয়াতের অমন বোকা বনে যাওয়া মুখ আর অভিব্যক্তি চটুলতা দেখে রবি আপু আর স্নিগ্ধা হেসেই ফেলল। তারা কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্টে পৌঁছে গেল এবং ঘণ্টাখানেকের মধ্যেই ক্লায়েন্টের সাথে মিটিংটা খুব চমৎকারভাবে শেষ হলো। এইবার আয়াত কোনো রকম চঞ্চলতা দেখালো না, যেন মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করছে। স্নিগ্ধার তৈরি করা ড্রাফট আর ওনার কথা বলার পরিপক্কতা দেখে ক্লায়েন্টরা বেশ ইমপ্রেসড। মিটিং শেষে ক্লায়েন্টরা বিদায় নেওয়ার পর ওয়াজেদ ওয়েটারকে ডেকে ওনাদের লাঞ্চের অর্ডার দিলেন। তারপর স্নিগ্ধার দিকে তাকিয়ে বললেন, স্নিগ্ধা, আপনি আগে আয়াতকে খাইয়ে নিন, তারপর আমরা একসাথেই খাবো। ওর তো আবার টাইমলি লাঞ্চ হওয়া উচিত, তাই না? স্নিগ্ধা হেসে বলল, আপনারা শুরু করুন, ওকে খাওয়াতে খাওয়াতে আমি ফাঁকে ফাঁকে খেয়ে নেব। রুবি বলল, না, তুমি আগে আয়াতকে খাইয়ে দাও, আমাদের তো এখন ফেরার তাড়া নেই, সব কাজ কমপ্লিট করে এসেছি। স্নিগ্ধা মৃদু হেসে আয়াতকে খিচুড়ি খাইয়ে দিতে শুরু করলো।
এত লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাচ্ছে। ওয়াজেদ আর রুবি তখন অফিসের পরবর্তী পিআর ক্যাম্পেইনের ডেডলাইন নিয়ে নিচু স্বরে আলোচনা করছেন। এর মধ্যে রুবি বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, আপনারা বসুন। রুবি চলে যেতেই স্নিগ্ধা, আয়াত আর ওয়াজেদ রইল টেবিলে। ওয়াজেদ মাত্রই আয়াতকে কোনো কারণে কোলে তুলেছিল, আর তখনই স্নিগ্ধার জীবনের কালো ছায়া যেন আবার উঁকি দিল। আজ রেস্টুরেন্টে এসেছিল ফাহাদ। হুট করেই ফাহাদের নজর গেল কর্নারের সেই শান্ত টেবিলটার দিকে। আর সেখানে স্নিগ্ধাকে এক অত্যন্ত রুচিশীল, ব্যক্তিত্ববান আর সুপুরুষের সাথে হাসি মুখে বসে থাকতে দেখেই ওর ভেতরে হিংস্রতা সীমারেখা ছাড়িয়ে গেল। ওর মনে হলো ওকে ডিভোর্স দিয়ে স্নিগ্ধা বাপের বাড়ি বসে কাঁদেনি, বরং ওর চেয়েও অনেক ভালো জায়গায় নিজের জীবন গুছিয়ে নিচ্ছে। এই অপ্রিয় সত্যটা ওর মনে বিষাক্ত তীরের মতো বিঁধল। তার সম্মানে লেগে গেল। পায়ের জুতো খটখট শব্দ করে ফাহাদ জ্বরের বেগে এগিয়ে এলো ওদের টেবিলের দিকে। ওর মুখের অবয়ব তখন রাগে বিকৃত। ও এসে কিছু না বলে টেবিলে একটা থাবা বসালো। টেবিল ঝনঝন করে উঠল। আকস্মিক এহেন ঘটনায় স্নিগ্ধ চমকে উঠল। আয়াত প্রচণ্ড ভয় পেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে তীব্র স্বরে কেঁদে উঠল। ফাহাদ ওর স্বভাবসুলভ নোংরা আর ব্যঙ্গাত্মক হাসি হেসে টেবিলের উপর দুহাত দিয়ে ঝুঁকে দাঁড়ালো। সেভাবেই বলল, বাহ স্নিগ্ধা, বাপের বাড়ি গিয়ে খুব তো সত্যি সেজে উকিলদের ডিভোর্সের কাগজ পাঠিয়েছ, আর এখানে এসে দেখছি অলরেডি নতুন শিকার ধরে বসে আছো। এই পরপুরুষের টাকায় রেস্টুরেন্টে বসে বিলাসিতা করা হচ্ছে। নিজের মেয়েটাকে বিক্রি করে এই লাইফ স্টাইল কিনেছ বুঝি? চলবে। গল্প তিমির বসন, পর্ব সংখ্যা 12। লেখিকা তাবাসসুম তাজওয়ারি। বাহ স্নিগ্ধা, বাপের বাড়ি গিয়ে খুব তো সত্যি সেজে উকিল দিয়ে ডিভোর্সের কাগজ পাঠিয়েছ, আর এখানে এসে দেখছি অলরেডি নতুন শিকার ধরে বসে আছো। ফাহাদের আকস্মিক এমন আচরণে স্নিগ্ধার গা গিনগিন করে উঠল। আশেপাশে দু একটা টেবিল থেকে কৌতূহলী চোখগুলো ওদের দিকে ঘুরতেই স্নিগ্ধা ভীষণ অস্বস্তিতে পড়ল। হঠাৎ এমন হওয়াতে সে আয়াতকে ওয়াজেদের কোল টেনে নিয়েছিল নিজের কোলে, এখনও তার বুকে চেপে রেখেছে। কিছু বলতে যাবে তার আগে ওয়াজেদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পিঠ দিয়ে দাঁড়িয়ে ওদের আড়াল করে ফাহাদের মুখোমুখি দাঁড়িয়েছে সে। পকেট থেকে রুমাল বের করে হাতের চশমাটা মুছে আবার চোখে পড়ল সে। তারপর পকেটে দু হাত গুজে হিমশীতল কণ্ঠে বলল, ইফ আই অ্যাম নট রং, মিস্টার ফাহাদ জামান, রাইট? জামান ফ্যামিলির বিগড়ে যাওয়া ছেলে। সে যাই হোক, আপনার তথ্যগত ভুলটা একটু শুধরে দিই। শেহরিজাহান স্নিগ্ধা আমাদের এজেন্সির অন্যতম সম্মানিত এবং প্রতিভাবান কর্মকর্তা। কোনো পরপুরুষের দয়ায় নয়, নিজের যোগ্যতা আর আত্মসম্মানের জোরে উনি এখানে বসে রয়েছে, যেটা আপনার মতো একজন অসৎ এবং ছোট লোকের পক্ষে অনুধাবন করা অসম্ভব। অচেনা একজনের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পেয়ে ফাহাদের রাগ উঠে গেল। ওয়াজেদের দিকে আঙ্গুল উঁচিয়ে জ্বলন্ত চোখে সে বলল, আমার সম্পর্কে এসব বাজে কথা বলবেন না। আমার আর আমার ওয়াইফের মাঝে কথা বলবেন না একদম। আপনি কে শুনি? আমার আর আমার বউয়ের মাঝখানে কথা বলার সাহস পান কোত্থেকে? নিজের সীমানায় থাকেন, নইলে কিন্তু। ফাহাদের কথা শেষ হওয়ার পূর্বেই শোনা গেল ওয়াজেদের গমগমে সুর। সে এগিয়ে এসে বলল, প্রথমত, আমি যতদূর জানি আপনাদের ডিভোর্সের কার্যক্রম চলছে, সো উনি এখন আর আপনার সীমানার ভিতর পড়েন না। আইনি নোটিশ অলরেডি আপনার ঠিকানায় পৌঁছানোর কথা। দ্বিতীয়ত, আপনার ওই নোংরা আঙ্গুলটা নামান মিস্টার ফাহাদ। আর তৃতীয়ত, আপনি যদি এই মুহূর্তে ভদ্রভাবে এখান থেকে বিদায় না নেন, তবে রেস্টুরেন্টের সিকিউরিটি আর পুলিশ ডেকে আপনাকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হয় সেই লাইভ ডেমনস্ট্রেশন আমি এখানেই দেখাবো। আমার মনে হয় না আপনার ফ্যামিলি স্ট্যাটাস এই মুহূর্তে
আরও একটা পাবলিক স্ক্যান্ডাল সহ্য করার মতো অবস্থায় আছে। ফাহাদ নিজের সুপরিচিত দাপট দেখিয়ে বলল, কি বলতে চাইছেন কি? হ্যাঁ, আপনি এত বড় গলায় আমার সাথে কথা বলছেন কোন সাহসে? আপনি জানেন আমার বাবাকে? ওয়াজেদ এক চুলো দমল না, বরং ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলল, আপনার বাবাকে? সেটা ওনার কোলাঙ্গার সন্তানের পরিচয় আর ক্ষমতার অপব্যবহার দেখেই আন্দাজ করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি মিস্টার ফাহাদ? বাবার পরিচয়ের সাইনবোর্ড আর ক্ষমতা ছাড়া আপনার নিজের যোগ্যতাটা ঠিক কতটুকু? ও, ভুলে গিয়েছিলাম, কোম্পানির লকার থেকে টাকা সরানোই তো আপনার একমাত্র নিজস্ব কোয়ালিফিকেশন, তাই না? নিজের পর্দা ফাঁস হচ্ছে এমন অবস্থা দেখে ফাহাদ ভয় পেলেও দমল না। তেজ দেখিয়ে বলল, এ কি বলছেন আপনি? কি বোঝাতে চাইছেন? বুঝতে পারছেন না বুঝি? এই আপনি সরুন তো। এই মেয়েটার জন্য এত কিসের দরদ আপনার? ও আমার লিগ্যাল ওয়াইফ, আমার ঘরের রিজেক্টেড মাল ওটা। একটা বাচ্চা সহ ঘাড়ের বোঝা টানার এত শখ আপনার? অন্যের ফেলে দেওয়া জিনিসে ভাগ বসাতে লজ্জা করে না? স্নিগ্ধা রাগে কাঁপতে লাগলো। এদিকে ফাহাদের এমন নোংরা কথাটা শোনা মাত্রই ওয়াজেদের চোয়াল শক্ত হয়ে উঠল। সে আটকে ফাহাদের শার্টের কলারটা খপ করে চেপে ধরে নিজের দিকে টেনে আনলো। রাগে হিসিয়ে বলল, মুখের ভাষাটা ঠিক করুন ফাহাদ জামান। যে রত্ন আগলে রাখার যোগ্যতা আপনার নেই, সেটাকে ফেলে দেওয়া জিনিস বলার ধৃষ্টতা দেখাবেন না। অহংকার তো খুব আপনার, তাই না? টাকার অহংকার, ক্ষমতার অহংকার। কিন্তু মনে রাখবেন, আপনার বাবার ক্ষমতা দিয়ে আপনি স্নিগ্ধাকে কিনতে পারেননি, আর আজ ওনার আত্মসম্মানকেও ছুঁতে পারবেন না। যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মান দিতে পারে না, সে সমাজের চোখে একটা আবর্জনা ছাড়া আর কিছুই না। সে এখন আপনার স্ত্রী তো দূর, একজন নারী হিসেবেও তো সম্মান দিতে পারছেন না। ফাহাদ ওয়াজেদের শক্তির কাছে কাবু হয়ে গেলেও নিজের জেদ ধরে রাখার চেষ্টা করল। ওর কলারটা ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, হাত ছাড়ুন। আপনি আমার পার্সোনাল লাইফে নাক গলানোর কে? ও আমার বাচ্চার মা। আমার বাচ্চার উপর আর বাচ্চার মায়ের উপর আমার অধিকার আছে। এই কথা শুনে ফাহাদের বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল ওয়াজেদ। ঠান্ডা স্বরে বলল, অধিকার? যে বাবা বাচ্চা জন্মের পর থেকে অবহেলা ছাড়া কিছুই করেনি, মেয়ে বলে তাকে নিজের সন্তান বলতে চায়নি, সে আজ অধিকার চাইছে? হাস্যকর। আপনার মতো কাপুরুষের মুখে এসব কথা মানায় না। ফাহাদ এবার মরিয়া হয়ে রেস্টুরেন্টের লোকজনের দিকে তাকিয়ে চিল্লামিল্লি শুরু করতে চাইল, সবাই দেখুন, আমার বউকে ফুসলিয়ে নিয়ে এসে এই লোক। এই চুপ, ধমকে উঠলে ওয়াজেদ আবার বলল, আপনার বিরুদ্ধে যে কতগুলো অপরাধের রেকর্ড আছে সেসব আমি জানি না ভাববেন না। সব জানি। যেসব অপরাধ ক্ষমতার জোরে চাপা দিয়েছেন সেসব টেনে বের করে আনতে বাধ্য করবেন না। ফাহাদ ওয়াজেদের পেছনে উকি দিয়ে স্নিগ্ধাদের দেখে বলল, স্নিগ্ধা, তুই তো ভালোই ছেলে জুটিয়েছিস যে তোর মতো। ওয়াজেদ পকেট থেকে ফোন বের করে বলল, লাস্ট ওয়ার্নিং মিস্টার ফাহাদ, আপনি যদি এই মুহূর্তে ভদ্রভাবে এখান থেকে ঘাড় ঘুরিয়ে চলে না যান, তবে এই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ আর আপনার সকল নোংরা হ্যারাসমেন্টের ভিডিও দিয়ে আপনাকে সোজা হাজতে পাঠানোর ব্যবস্থা আমি করছি। আপনার প্রভাবশালী বাবার ক্ষমতা ঢাকা শহরের পুলিশের হাত থেকে আপনাকে বাঁচাতে পারবে না। সব ব্যবস্থা আমি করব। নাও চয়েস ইজ ইয়োর্স। ফাহাদ চুপ করে গেল দেখে ওয়াজেদ আবার বলল, একদম ভাববেন না ফাঁকা বুলি আওড়াচ্ছি। স্নিগ্ধাকে করা সকল অত্যাচারের রেকর্ড আর প্রমাণ আমার কাছে আছে, সো ইউ নো না। ওয়াজেদের নিখুঁত চাল বোধহয় কাজে দিল। তার এমন কনফিডেন্স দেখে ফাহাদের মুখ চুপসে গেল। এতক্ষণ বাবার ক্ষমতার যে দাপটটা সে দেখাচ্ছিল, ওয়াজেদের হাতে সব প্রমাণ থাকার কথা শুনে সেই দাপটের বেলুন ফুটো হয়ে গেল। সে খুব ভালো করেই জানে
খুলনার জালিয়াতির কেসটা কোনো মতে ধামাচাপা দেওয়া হলেও সেটা যদি আবার নতুন করে আইনত সামনে আসে তাহলে তার প্রভাবশালী বাবাও তাকে বাঁচাতে পারবে না, আর পারলেও বাবা আর সাহায্য করবে না। চরম অপমান, ক্ষোভ আর অপদস্থতার গ্লানি নিয়ে ফাহাদ স্নিগ্ধার দিকে একবার বিষাক্ত চোখে তাকালো। তারপর আঙ্গুল উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি দেখে নেব তোকে স্নিগ্ধা, আর আপনিও বেশি উড়বেন না মিস্টার। আমি কি করি তা তো দেখবেনই। কথাটা বলেই ফাহাদ আর এক সেকেন্ডও দাঁড়ালো না। নিজের অপমানের তপ্ত আঁচ বুকে নিয়ে দ্রুত পায়ে প্রায় পালিয়ে যাওয়ার মতো করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ওর সাথে আসা লোকটাও পরিস্থিতি বেগতিক দেখে ওর পেছন পেছন দ্রুত কেটে পড়ল। ওয়াজেদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে পিছন ফিরে দাঁড়ালো। স্নিগ্ধা আয়াতকে নিয়ে মাথা নিচু করে বসে আছে। এদিকে আয়াত এখনও ভয়ে আছে। রবি ওয়াশরুম থেকে এসেছে, অনেকক্ষণ সে ও সবটা দেখেছে, যার কারণে কিছুটা আন্দাজ করতে পারছে। ওয়াজেদ ঝুঁকে আয়াতের গালে হাত দিয়ে বলল, লিটল লেডি, ডোন্ট ক্রাই হু। রবি এগিয়ে আসলে স্নিগ্ধা একবার মাথা তুলে ওদের দুজনের দিকে তাকালো, আবার মাথা নামিয়ে নিয়ে ইতস্তত করে আওড়ালো, আই অ্যাম রিয়েলি সরি। আমার পার্সোনাল লাইফের নোংরা ঝামেলার জন্য আপনাদের আজ এরকম একটা ওয়াকআউট সিচুয়েশনে পড়তে হলো। আমার জন্য আপনাদের আজকের দিনটা নষ্ট হলো। ওয়াজেদের চোখ জোড়া স্নিগ্ধার ফ্যাকাশে মুখের দিকে স্থির। সে দৃঢ় গলায় বলল, স্নিগ্ধা অপকর্ম আর নোংরামি যে করে, লজ্জা পাওয়ার কথা ওনার, আপনার নয়। আপনি আপনার আত্মসম্মানের সাথে লড়াই লড়ছেন, আর সেটাই আপনার লজ্জিত হওয়ার কিছু নেই। নিজেকে অপরাধী ভাবা বন্ধ করুন। স্নিগ্ধা কিছু বলল না। কিছুক্ষণ সবাই চুপ থেকে ওয়াজেদ বলল, আপনারা লাঞ্চ সেরে নিন। স্নিগ্ধা বলল, না আমি কিছু খাবো না, আপনারা খেয়ে নিন। রবি ওয়াজেদের দিকে তাকিয়ে বলল, না স্যার, আমিও কিছু খাবো না। ওয়াজেদ একটা শ্বাস ছেড়ে বলল, আচ্ছা আমি পার্সেল করে দিতে বলছি ওগুলো। সে উঠে চলে গেল। স্নিগ্ধা নিজের ভিতরে অস্থিরতা কাটানোর চেষ্টা করছে। এতদিন সব হালকাভাবে নিলেও আজ তার চিন্তা হচ্ছে ফাহাদ কী করতে পারে। আয়াত ওর বুকে মাথা টেকে ছোট ছোট শ্বাস ফেলছে। রবি ওর পিঠে হাত বুলিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, মন খারাপ করো না স্নিগ্ধা, এই ধরনের মানুষগুলো এমনই হয়, নিজেদের অন্যায় ঢাকতে অন্যের উপর কাদা ছেটাতে দ্বিধা করে না। স্নিগ্ধা শুধু মাথা নাড়ল। রবি আবার বলল, তবে স্যার যেভাবে আজ তোমাকে প্রোটেক্ট করলেন, অন্য কেউ হলে হয়তো পার্সোনাল ঝামেলা বলে এড়িয়ে যেত। এই দিক দিয়ে স্যার আমাদের খুব সম্মান করেন। স্নিগ্ধা একটা ম্লান হাসি হাসলো। এর মধ্যে ওয়াজেদ ফিরে এলো। পকেট থেকে গাড়ির চাবি বের করতে করতে বলল, খাবার পার্সেল করে দিয়েছে, চলুন যাওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় আশেপাশে দু একটা চোখ ওদের দিকে তাকালেও ওয়াজেদ এমনভাবে হাসছিল যেন কিছুই হয়নি। ওর এই স্বাভাবিক থাকা স্নিগ্ধার ভেতরে অস্বস্তি কিছুটা হলেও কমিয়ে দিল। পুরো সময় গাড়িতে কেউ কিছু বলল না। স্নিগ্ধা জানলা দিয়ে বাইরে ছুটন্ত ঢাকা শহরের দিকে তাকিয়ে রইল। ওর বারবার মনে হচ্ছিল ফাহাদ আজ ওনাকে সবার সামনে ছোট করতে এসে নিজেই কতটা ছোট হয়ে ফিরে গেল। আর সবচেয়ে বড় কথা, ওয়াজেদ সরওয়ার নামের এই মানুষটা ওর অতীত আর বর্তমানের সব খবর কিভাবে রাখেন? মানুষটা কি তবে শুরু থেকেই ওর উপর নজর রাখছিলেন? মনে প্রশ্ন চেপে না রেখে সে একটু কেশে নিয়ে বলল, স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? ওয়াজেদ লুকিং গ্লাসে তাকিয়ে বলল, হ্যাঁ, কোনো হেজিটেশন ছাড়াই বলতে পারেন। স্যার আপনি ফাহাদের খুলনার জালিয়াতির কেসটার কথা বললেন, এমনকি ও আমার উপর আগে কী কী করেছে সেসব প্রমাণও আপনার কাছে আছে বললেন। আপনি আমার অতীত আর বর্তমানের সব খবর এতটা নিখুঁতভাবে কিভাবে জানেন স্যার? প্রমাণ তো আমার কাছেই নেই, আপনি কি করে পেলেন? ওয়াজেদ হেসে ফেলল কেন যেন, পরক্ষণে হাসি থামিয়ে বলল, এরকম সমস্যা সলভ করতে গেলে মাথা খাটাতে হয় স্নিগ্ধা।
স্নিগ্ধা বুঝতে পারল না ও রবির দিকে তাকাতে রবি মাথা নাড়ল, অর্থাৎ সেও বুঝতে পারেনি। ওয়াজেদ হেসেই বলল, প্রমাণ থাকার কথা আপনার কাছে, কিন্তু আপনার কাছেই নেই, সেখানে আমার কাছে কি করে আসবে? তাহলে আপনি এতদিন ফাহাদের সাথে ছিলেন আর এইটুকু বুঝতে পারেননি সে কেমন, কতটা বোকা। বাবার ক্ষমতার জোর ধরে সে এত দূরে এসেছে। তার সামনে কনফিডেন্স নিয়ে কথা বললেই ও চিন্তায় পড়ে যাবে, কারণ অলরেডি সে টানপোড়েনে আছে। তার করা জালিয়াতি নিউজ অনেক জায়গায় প্রচার হয়েছে, সেই হিসেবে এখন সে ভয় পাবে স্বাভাবিক। এটুকু বলে থামলো ওয়াজেদ। স্নিগ্ধার মাথায় বিষয়টা খেলে যেতেই তার হাসি পেল। ফাহাদ যে কতটা ফাঁপা আর কাপুরুষ সেটা ওর চেয়ে ভালো আর কে জানে, কিন্তু সেই দুর্বলতাকে ঠিক সময়ে এভাবে পুঁজি করে যে একটা মানুষকে পুরোপুরি ধসিয়ে দেওয়া যায়, তা ওর ভাবনার বাইরে ছিল। ওয়াজেদ গাড়ি ড্রাইভ করতে করতে শান্ত গলায় বললেন, অপরাধী মানুষের মনে সবসময় একটা চোরা ভয় কাজ করে স্নিগ্ধা। ফাহাদ যখন আমার সামনে এসে ক্ষমতার দাপট দেখাচ্ছিল, ও আসলে ভেতরে ভেতরে কাঁপছিল। ওর বাবার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে জালিয়াতির খবর মিডিয়াতে ওভাবে না এলেও কর্পোরেট সার্কেলে ওটা ওপেন সিক্রেট। আমি শুধু সেই সূত্র ধরে ওনার চোখের দিকে তাকিয়ে ওনার নিজের অপরাধবোধটাকে উস্কে দিয়েছি। ব্যাস, ও নিজের ছায়া দেখেই ভয় পেয়ে পালিয়ে গেছে। রবি পিছনের সিট থেকে হালকা হেসে বলল, বাহ স্যার, একে বলে একেবারে ক্লিন বোল্ড। আপনার এই তাৎক্ষণিক বুদ্ধির তারিফ করতেই হয়। আমরা তো সত্যি ভেবেছিলাম আপনার কাছে সব ডকুমেন্ট আছে। ওয়াজেদ চশমার ফ্রেমটা আঙ্গুল দিয়ে একটু ঠিক করে স্মিত হাসলেন। ওনার সেই স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠস্বরে বললেন, সব সময় সব যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন হয় না রবি। মাঝে মাঝে প্রতিপক্ষের দুর্বল মানসিকতাটাই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। ফাহাদ আজকে যা করে গেল, ওটার পরও আর সহজে আপনার সীমানায় আসার সাহস পাবে বলে মনে হয় না স্নিগ্ধা। ও এখন নিজেকে বাঁচাতে ব্যস্ত থাকবে। সবাই চুপ হয়ে গেলে ওয়াজেদ আবার বলল, আপনার অতীত সম্পর্কে আমাকে সিফাত আগেই জানিয়েছিল, তাই অনেক কিছুই আমার জানা, তাই কাজ আরও সহজ হলো। গাড়ি ততক্ষণে গন্তব্যে এসে গেছে। এখানে থেকে যে যার বাড়ি ফিরে যাবে। আজ আপনারা বাড়ি ফিরে যান, তেমন কাজ বাকি নেই। কাল থেকে নতুন উদ্যমে কাজ শুরু করবেন। স্নিগ্ধা গাড়ি থেকে নেমে হেসে বলল, ধন্যবাদ স্যার। আজ আপনি শুধু ফাহাদকে জবাব দেননি, আমাকেও একটা মস্ত বড় সত্যি শিখিয়ে দিলেন। নিজের জয়ের মুখোমুখি কিভাবে দাঁড়াতে হয় সেটা আজ আপনার কাছ থেকে শিখলাম। ধন্যবাদ দেওয়ার কিছু নেই স্নিগ্ধা। নিজের আত্মসম্মান ধরে রাখার জোরটা নিজের ভেতরেই থাকে। এখন থেকেই ভয়হীন স্নিগ্ধতাকেই আমি অফিসে দেখতে চাই। আয়াতের দিকে হাত নেড়ে বলল, টাটা লিটল লেডি, আবার দেখা হবে। আয়াত মুখে আঙ্গুল দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সেটা দেখে ওয়াজেদ হেসে হাত নাড়িয়ে গাড়ি ঘুরিয়ে নিল। স্নিগ্ধা বাসায় ফিরে গেল। পরে কিছুদিন কাটলো ব্যস্ততায়। ভাইয়ের বিয়ে উপলক্ষে ঘরে আনন্দের জোয়ার এসেছে। এভাবে বিয়েও চলে এলো। তবে বিয়েতেও স্নিগ্ধাকে শুনতে হয়েছে অনেক কটু কথা। মেয়ের তো ডিভোর্স হয়ে গেছে, এখন বাপের বাড়ি এসে বোঝা হয়ে বসে আছে। স্নিগ্ধা নাকি নিজেই স্বামী শ্বশুর বাড়ি চলে এসেছে, এরকম বহু কথা শুনেছে। কিছু কথার জবাবও দিয়েছে, কিছু কথা শুনেও না শোনার ভান করে থেকেছে। এক প্রকাশ হয়রান লাগছে তার এসব শুনে। বিয়েতে ওয়াজেদও হাজির হয়েছে। সিফাত আর স্নিগ্ধার স্পেশাল দাওয়াত অপেক্ষা করতে পারেনি। ওয়াজেদ সবার সাথে কুশল বিনিময় করতে করতেই ওর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ঘরের কোনায় বসে থাকা স্নিগ্ধাকে ঠিক খুঁজে নিলেন। সেও বেশ কিছু গুজুর গুজুর ফুসুর ফুসুর শুনেছে। আয়াতকে কোলে নিয়ে আদর করতে করতে গোমরা মুখে বসে থাকা স্নিগ্ধার দিকে চেয়ে বলল, শামিয়ানা যত রঙিন হোক না কেন, কিছু মানুষের মনের অন্ধকার তার চেয়ে বেশি কালো হয়। ওনাদের সস্তা মানসিকতার আলো দিয়ে আপনার ভেতরের আলোকে নিভে যেতে দিবেন না। আজ আপনার ভাইয়ের আনন্দের দিন, মাথা উঁচু করে হাসুন। আপনি কোনো বোঝা নন, আপনি নিজের পরিচয়ে একজন সম্মানী মানুষ। তিমিরের অন্ধকার যখন শেষ হতে শুরু করে,
তখন মেঘ একটু বেশিই ডাকো। এসব পাত্তা দিলে চলে না। তিমির বসান কিন্তু খুব কাছে, চলবে। গল্প তিমির বসান পর্ব সংখ্যা 13। লেখিকা তাবাসসুম তাজরি। স্নিগ্ধার ভাইয়ের বিয়ে কেটে আরও কয়েক মাস কেটে গেছে। স্নিগ্ধা ওর মেয়েকে নিয়ে আলাদা বাসায় থাকবে বলেছিল, কিন্তু বাসার সবার কারণে আলাদা হতে পারেনি, স্পেশালি সিফাতের জন্য। এরপর সব ঠিকই ছিল, কিন্তু মাস কয়েক যেতেই তার জীবনে আবার টানপোড়েন নেমে আসলো। শুরুটা হয়েছিল স্নিগ্ধার ভাবিকে নিয়ে। আস্তে আস্তে স্নিগ্ধার ভাইয়ের বউ আফরোজা কেমন যেন হয়ে গেছে। ফাহাদ প্রথমে ডিভোর্স দিতে নারাজ ছিল, কিন্তু পরবর্তীতে তার বাবার কোনো সাহায্য না পেয়ে সে বাধ্য হয়ে ডিভোর্স দিয়েছে। ফাহাদ অনেক কাহিনী করে ওর ডিভোর্স দিয়েছে ঠিকই, কিন্তু এরপর শুরু হয়েছে আরেক কাহিনী। এখন সবাই উঠতে বসতে ডিভোর্সি বলে, আর না হয় সংসার করতে পারেনি এই নিয়ে খোঁচায় কিংবা আফসোস দেখায়। স্নিগ্ধা বিরক্ত হয়ে গিয়েছে এই কারণে। বিশেষ করে ভাবির আচরণটা দিন দিন বিষিয়ে তুলেছে ঘরের পরিবেশ। আফরোজা বিয়ের শুরুতে যেমন হাসি খুশি ছিল, ইদানিং কেমন যেন সারাক্ষণ মুখ গোমরা করে থাকে। স্নিগ্ধার সামনে দিয়ে যাওয়ার সময় এমনভাবে দীর্ঘশ্বাস ফেলে যেন দুনিয়ার সব বোঝা ওনার ঘাড়ে এসে পড়েছে। সেদিন বিকেলে স্নিগ্ধা আয়াতকে খাওয়াচ্ছিল বসার ঘরে। আফরোজা এসে সোফায় ধপ করে বসে ফোন কাকে যেন স্নিগ্ধাকে শুনিয়ে বিদ্রূপের সুরে বলল, ঠিকই বলেছ, আজকালকার মেয়েদের ধৈর্য বলে কিছু নেই। একটুতেই ডিভোর্স বলে লাফায়। সংসার করা কি এতই সোজা? আমরা কি কাঠখড় পুড়িয়ে সংসার করছি না? স্বামী একটু আধটু রাগ দেখাতেই পারে, তাই বলে ঘর ভেঙে বেরিয়ে আসতে হবে? স্নিগ্ধা খুব ভালোভাবে বুঝতে পারল কথাটা ওকেই বলেছে। সে ধীর স্থিরভাবে আয়াতকে শেষ চামচের টুকু খাইয়ে ভাবির দিকে তাকালো। তার ততক্ষণে কথা বলা শেষ। স্নিগ্ধা হেসে বলল, তুমি কথাটা আমাকে বলেছ তাই তো? স্নিগ্ধার ভাবি মেকি হেসে বলল, আমি কেন তোমাকে বলবো, সিসি। স্নিগ্ধা শান্ত স্বরে বলল, ভাবি, সবার পরিস্থিতি এক হয় না। আর আমি কি পরিস্থিতিতে ছিলাম বা বিয়েটা কিভাবে হয়েছে, এরপর কিভাবে থেকেছি, এসব আমি জানি, তুমি না। যেটুক শুনেছ তার থেকে বেশি সাফার করেছি আমি। তাই প্লিজ আমার ব্যাপারে কথা বলো না, বারবার এইসব ভালো লাগে না। স্নিগ্ধা, এত চড়ছো কেন? আফরোজা হাতের ফোনটা সোফার উপর ছুঁড়ে দিয়ে বেশ একটা তাচ্ছিল্যে হাসি হাসলো। তারপর বলল, আমি তো একটা সাধারণ কথা বললাম, তুমি যদি নিজের গায়ে মেখে নাও তবে আমার কি করার আছে বলো? আর যাই বলো না কেন, হাজার সাফার করলেও একটা মেয়ে যদি চায়, সে কিন্তু সংসার টিকিয়ে রাখতে পারে। মানিয়ে নেওয়ার মন মানসিকতা থাকা চাই। এখনকার মেয়েদের মধ্যে সেই জিনিসটাই নেই। একটুতেই রাগ, একটুতেই নিজের আলাদা অহংকার। তুমি কি এখনকার মেয়ের মধ্যে পড়ো না ভাবি? তোমাকে কি শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে হয়? স্নিগ্ধার ধারালো প্রশ্নে আফরোজা থতমত খেয়ে গেল। নিজের সাজানো কথার গুটি যে এভাবে উল্টে যাবে তাও একদমই আশা করেনি। ওর মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গিয়ে চেহারায় ফুটে উঠল স্পষ্ট বিরক্তি। এ কেমন কথা বলছো স্নিগ্ধা? তুমি কি আমার সংসার আর জীবনের সাথে তোমারটার তুলনা করছো? আমার শাশুড়ি শ্বশুর আর তোমার প্রাক্তন শাশুড়ি শ্বশুর কি এক? আর রিফাত তো ফাহাদের মতো অমানুষ নয়। নিজের ভাইকে। স্নিগ্ধা থামিয়ে দিয়ে বলল, ঠিক ধরেছ ভাবি, তোমার সংসার আর আমার পার হওয়া দিনগুলো এক নয়। তুমি একজন ভালোবাসার মানুষ আর একটা সম্মানজনক পরিবার পেয়েছো। সেখানে বসে এমন একজন মানুষকে ধৈর্য আর মানিয়ে নেওয়ার জ্ঞান দেওয়া সহজ যে প্রতিদিন মানসিকভাবে খুন হতো। অপমান সহ্য করা যদি মানিয়ে নেওয়া হয়, তবে আমি কৃতজ্ঞ যে আমি নিজের আত্মসম্মান নিয়ে আসি। তাই নিজের প্রাপ্তি দিয়ে অন্য কারো দুর্ভাগ্যের বিচার করতে এসো না। আফরোজা রাগে লাল হয়ে বলল, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? বাপের বাড়ি এসে নিজের উপর এত বড় তকমা লাগিয়ে বসে আছো, আবার বড় বড় কথা।
ফাহাদ যেমনই হোক, দিন শেষে তোমাকেই মানুষ ডিভোর্সি বলবে। ওনার কিছু হবে না, ওনার আবার বিয়ে হবে, নতুন সংসার হবে, আর তুমি বাপের বাড়ি বসে বসে ভাইয়ের উপর বোঝা হয়ে থাকবে সারা জীবন। বোঝা শব্দটা স্নিগ্ধার বুকে তীরের মতো বিঁধলে। সে তো নিজের খরচ নিচেই চালায়, অফিসের বেতন দিয়ে বাপের বাড়িতেও সাহায্য করে, তাহলে বোঝা কেন? সে থমথমে সুরে বলল, তকমাটা সমাজ আর তোমার মতো মানুষজন দিচ্ছে ভাবি। আমি নিজের যোগ্যতায় আয়াতের মা হয়ে বেঁচে আছি। আর এই বাড়িটা যেমন রিফাত আর সিফাত ভাইয়ের, তেমনি আমার বাবার বাড়ি। আমি কারো দয়ায় এখানে নেই। নিজের আর আয়াতের সম্পূর্ণ খরচ আমি নিজেই চালাই। আফরোজা চুপ করে গেল। স্নিগ্ধা আবার বলল, মানিয়ে নেওয়া আর নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অত্যাচার সহ্য করা দুটো এক জিনিস নয় ভাবি। যে সম্পর্ক মানুষের মানসিক শান্তি কেড়ে নেয়, জীবন বিষিয়ে তোলে, সেখানে থেকে বেরিয়ে আসাটা অহংকার নয়, বেঁচে থাকার অধিকার। তুমি যা বলছো ওপর ওপর দেখে বলছো, ভেতরের যন্ত্রণাটা আমি সয়েছি, তাই বিচার করতে এসো না। স্নিগ্ধা আয়াতকে নিয়ে উঠে চলে গেল। প্রতিনিয়ত এসব সহ্য করার ক্ষমতা ওর আর নেই। রুমে এসে সে একটা লম্বা শ্বাস নিল। নিজের ভেতরে এই পরিবর্তনটা ও নিজেই অনুভব করতে পারছে। ফাহাদের থেকে মুক্ত হওয়ার পর ও আর সেই আগের ভীতু স্নিগ্ধ নেই, যে অন্যের খোঁচা খেয়ে নীরবে কাঁদবে। অন্যমনস্ক হয়ে বসেছিল, ঠিক তখনই ওর ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। অফিসিয়াল মেল নোটিফিকেশন। ওয়াজেদ সরোয়ার পাঠিয়েছেন নতুন ক্লায়েন্টের যে প্রেজেন্টেশনটা আগামী সপ্তাহে জমা দেওয়ার কথা ছিল, সেটার ড্রাফট ফাইলে একটা রিভিশন দরকার। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। ওর মনে পড়ে গেল, এই কাজটা, এই ক্যারিয়ারটাই এখন ওর পরিচয়। সমাজ বা ভাবের মতো মানুষ যাই বলুক না কেন, ওর যে এক নিজস্ব জগৎ আছে, যেখানে ওর মেধার মূল্যায়ন হয়, সেখানে ওকে কোনো দয়ার পাত্রী হয়ে থাকতে হয় না, কিংবা কেউ বোঝা বলে না। বর্তমানে সে সম্পূর্ণ মনোযোগ নিজের কাজে আর আয়াতের দিকে দিচ্ছে। বাকি সব কিছু চেষ্টা করছে এড়িয়ে চলার। নিজের ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছিল, তখন ওয়াজেদের ইন্টারকমের বেলটা বেজে উঠল। স্নিগ্ধা, ফাইলটা নিয়ে আমার কেবিনে আসুন। একটু পর স্নিগ্ধা গেল। কেবিনের দরজায় হালকা নক করে ভিতরে ঢুকতেই ওয়াজেদ ফাইল থেকে চোখ তুলে তাকালো। ওর চোখ দুটো সবসময়ই কেমন যেন মানুষের মনের ভিতরে অস্থিরতা ধরতে পারে। স্নিগ্ধা ফাইলটা এগিয়ে দিতে ওয়াজেদ চশমাটা খুলে টেবিলের উপর রাখলে গম্ভীর কণ্ঠে বলল, ফাইলটা দেখছি, তবে তার আগে বলুন আপনার মন কোথায়? কাল রাতে পাঠানো ড্রাফটের 3 নম্বর স্লাইডে একটা বেশ বড় ভুল থেকে গেছে, যা আপনার কাজের ক্ষেত্রে হওয়ার কথা নয়। আমার ধারণাতে তো একদমই নয়। স্নিগ্ধা চমকে উঠল। ওর কাজের ক্ষেত্রে এমন ভুল সাধারণত হয় না। থতমত খেয়ে নিচু গলায় বলল, আই অ্যাম রিয়েলি সরি স্যার, আমি এখনই ঠিক করে দিচ্ছি। আসলে গতকাল রাতে একটু পার্সোনাল স্ট্রেস। ওয়াজেদ ওর কথাটা থামিয়ে বলল। চেয়ারটা হেলান দিয়ে বসে কিছুক্ষণ নিস্তব্ধতা বজায় রেখে অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, স্নিগ্ধা, কাজের জায়গায় প্রফেশনালিজম থাকা ভালো, কিন্তু আপনি রোবট নন, তাই নিজেকে স্ট্রেস ফ্রি করে কাজ করবেন। প্রবলেম থাকলে অবশ্যই কনসিডার করব আমি। স্নিগ্ধা চুপ করে আছে। পরিবারের উথাল পাথাল সে বাইরে জানাতে চায় না। ওয়াজেদের দিকে তাকিয়ে আবার বলল, স্নিগ্ধা, বস হিসেবে না হলেও একজন ওয়েল উইশার হিসেবে বলছি যে ঝামেলাগুলো মনের ভিতর রেখে কাজ নষ্ট করছেন, সেগুলো সমাধান করা শিখুন। সমাধান না হলে অন্তত ওগুলোকে ইগনোর করা শিখুন। সবচেয়ে সহজ কাজ কি জানেন? স্নিগ্ধা চোখ তুলে তাকালো, কৌতূহল নিয়ে বলল, কি? মানুষকে বিচার করা আর কটু কথা বলা। আর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? স্নিগ্ধা মাথা নাড়ল, অর্থাৎ জানে না। ওয়াজেদ হেসে বলল, নিজের আত্মসম্মান ধরে রেখে মাথা উঁচু করে চলা। আপনি সেই কঠিন কাজটা করছেন, তাই পথের কাঁটাগুলো একটু বেশি ফুটবে। এগুলো পথ থেকে সরিয়েই চলতে হবে। ওয়াজেদ তার সমস্যা না জেনেও কি সুন্দর সমাধান দিল। লোকটার আচরণই এমন।
ধন্যবাদ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আমি নিজের সেরাটা দিয়েই সব সামলানোর চেষ্টা করছি, কিন্তু কখনো কখনো পরিস্থিতি একটু ভারী হয়ে যায়। আমি এক্ষুনি আপনাকে ড্রাফটের ভুল শুধরে পাঠিয়ে দিচ্ছি। দ্যাটস লাইক এ ট্রু প্রফেশনাল। যান, নিজের কাজে মন দিন। স্নিগ্ধা উঠতে নিলে ওয়াজেদ বলল, লিটল লেডি কোথায়? স্নিগ্ধা এক মুহূর্তের জন্য চোখ বড় বড় করে তাকালো। পরক্ষণেই মনে পড়ল আয়াতকে ওয়াজেদ লিটল লেডি বলে। মনে পড়তেই হেসে বলল, রুবি আপুর কাছে। মেয়েটা এখন রুবি আপুর সাথে ভালোই জমেছে। অফিসে আসলে আমার কাছে থাকেই না। মেয়েদের রুচির প্রশংসা করতেই হয়। ওয়াজেদ আবার বেশ রসিকতার সুরেই বলল, রুবি অন্তত আপনার চেয়ে বেশি এন্টারটেইনিং। তা না হলে লিটল লেডি আপনার মতো গম্ভীর মায়ের কাছে সারাদিন বোর হতো। স্নিগ্ধা বেশ অবাক হলো ওয়াজেদের মুখে এমন রসিকতা শুনে। লোকটাকে কাজেই ডুবে থাকতে বেশি দেখা যায়। আমি মোটেও গম্ভীর নই স্যার। আয়াত তো আমার সাথেই সারাদিন দুষ্টুমি করে। ওয়াজেদ হাসলো শুধু। স্নিগ্ধা কেবিন থেকে বেরিয়ে একবার রুবির কেবিনের দিকে গেল। রুবি তখন নিজের টেবিলে বসে আয়াতকে কোলে নিয়ে একটা রঙিন চাবির রিং ঝুলিয়ে ঝুলিয়ে খেলাচ্ছিল। আয়াত ওর ছোট্ট দুহাত দিয়ে রিংটা ধরার জন্য বারবার ফিলফিল করে হেসে উঠছিল। স্নিগ্ধা আসতেই আয়াত খেলা ছেড়ে মায়ের দিকে তাকিয়ে আউ এরকম শব্দ করলো। স্নিগ্ধা হেসে হাত বাড়াতে কোলে আসার জন্য ছটফট শুরু করলো। স্নিগ্ধা হেসে কোলে তুলে ওর পুরো মুখে আদর দিল। আয়াত ওর বুকে শান্ত হয়ে পড়ে রইল। রুবি হেসে বলল, দেখেছো স্নিগ্ধা, এতক্ষণ আমার সাথে কত খেলা করছিল, আর তোমাকে দেখলেই একেবারে লেপ্টে যাবে। স্নিগ্ধা হাসলো, আরও টুকিটাকি কাজ নিয়ে আলাপ করে নিজের ডেস্কে ফিরে আসলো। এভাবে সপ্তাহখানেক চলে গেল। একদিন বন্ধের দিনে স্নিগ্ধা মেয়েকে নিয়ে বসেছিল। তখন ওর মা আসলো ওর রুমে। স্নিগ্ধা হেসে বলল, কিছু বলবে মা? স্নিগ্ধার মা ওর পাশে এসে বসলেন। ওনার মুখে এক ধরনের অনিশ্চয়তা ও ভাবনার ছায়া। তিনি কয়েক মুহূর্ত চুপ থেকে স্নিগ্ধার মাথার চুলে হাত বুলিয়ে দিলেন। তারপর ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, একটা কথা বলার ছিল তোর সাথে। স্নিগ্ধা মায়ের বিষণ্ণ মুখটার দিকে তাকিয়ে আয়াতকে কোলে একটু ভালো করে জড়িয়ে ধরে চেপে বসে বলল, কি কথা মা? কোনো সমস্যা হয়েছে? রাগ করবি না তো মা? বলো মা। স্নিগ্ধার দিকে তাকিয়ে ইতস্তত করে বললেন, আমরা আসলে তো নতুন একটা জীবনের কথা ভাবছিলাম। স্নিগ্ধা অবাক হলো না। সকলে অনেকবার অনেকভাবে এসব বলেছে তাকে। মা প্লিজ, এক কথা কেন বারবার বলছো? স্নিগ্ধার মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই তো জানিস তোকে আর আয়াতকে নিয়ে তোর সিফাত ভাই বা রিফাত ভাই কখনো কিছু মনে করে না। কিন্তু সংসার তো শুধু ভাইদের নিয়ে না রে মা, ওদেরও তো আলাদা পরিবার হয়েছে। তোর ভাবি আফরোজার আচরণ দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। সে রিফাতকে ইদানিং খুব চাপ দিচ্ছে তোকে আর আয়াতকে নাকি এই বাসায় বেশি দিন রাখা ঠিক হচ্ছে না। সমাজ নাকি কি বলবে জানিসই তো। ওর মা একটু থেমে স্নিগ্ধার চোখের দিকে তাকালেন। আর আমরা আরেকটা ব্যাপার। কি ব্যাপার? ওর মা ইতস্তত করে বললেন, ওয়াজেদ ছেলেটা ভীষণ ভালো। সে স্নিগ্ধা যেন আকাশ থেকে পড়ল। সে কি ঠিক শুনল? মাথা ঝিমঝিম করে উঠল। তার মা কি বলতে চাইছে? এসব কি বলছো মা? তো ঠিকই বলছি। শোন স্নিগ্ধা, ওয়াজেদের সাথে কথা হয়েছে এই নিয়ে। স্নিগ্ধা এবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। ও লাফিয়ে উঠে বলল, এসব কি বলছো মা তুমি? কি করেছো তোমরা মিলে? আর কতদিন এভাবে থাকবি তুই? স্নিগ্ধা রেগে বলল, আমি খুব ভালো আছি, তোমাদের কিছু করতে হবে না। নাকি বোঝা লাগছে আমাকে? তুই বোঝা না হলেও লোকে তো বলতে ছাড়ছে না। তাছাড়াও নতুন একটা জীবন শুরু করলে কি ক্ষতি হবে? আমরা তো চাইছি তুই ভালো থাক। তাই আমি কোনো বিয়ে টিয়ে করবো না। এই বিষয় নিয়ে আর একটা কথা বলবে না। কেন করবি না স্নিগ্ধা? সমাজ তোকে বাঁচতে দেবে না রে। কতদিন আর আমাদের ছায়ে থাকবি? স্নিগ্ধা রক্তচক্ষু নিয়ে বলল, আমি তো আমার মেয়েকে নিয়ে আগেই চলে যেতে চেয়েছিলাম। তখন তোমরাই আটকেছো।
এখন কেন তোমাদের সমস্যা হচ্ছে? সমস্যা নয় রে মা, আজ আমরা আছি কাল থাকবো না, তখন এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবি? আমি নিজের আর নিজের মেয়ের দায়িত্ব নিতে পারবো, কারো ছায়া লাগবে না আমার। সকলের কটু কথা তোমাদের গায়ে লাগছে, তাই তোমরা এসব বলছো, আমি বুঝতে পারছি। স্নিগ্ধার মা ওকে বোঝানোর সুরে বলল, বোঝার চেষ্টা কর মা, ওয়াজেদ যখন তোকে আর আয়াতকে গ্রহণ করতে রাজি, তখন তোর আপত্তিটা কোথায়? স্নিগ্ধার ভিতরে যেন ধপ করে আগুন জ্বলে উঠল। সে বলে উঠল, গ্রহণ করতে রাজি মানে কি মা? আমি কি কোনো দয়ার পাত্রী, নাকি কোনো রিজেক্টেড বস্তু যে কেউ এসে দয়া করে আমাকে আশ্রয় দিবে? নাকি আমার মেয়ে সেরকম কেউ? আমি তেমনটা বলছি না। শোন, মা প্লিজ আর বলো না এসব, আমার ভালো লাগছে না। আমি কিন্তু বাড়ি ছেড়ে যেতে বাধ্য হব। স্নিগ্ধার মা রাগ দেখিয়ে বললেন, কি করবি কর, কিন্তু আমি যা বলছি তাই হবে। ওয়াজেদ কাল তোকে দেখা করতে বলেছে, তুই যাবি, এটাই শেষ কথা। স্নিগ্ধাকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। স্নিগ্ধা হতভম্বের মতো তাকিয়ে রইল। ওয়াজেদ দেখা করতে বলেছে, কথায় এত দূর গড়ালো কিভাবে? আর ওয়াজেদই বা কি বলবে? তার পরিবারে এমন কাজে কি তাকে অপমান করবে, কথা শোনাবে? সে একবার মেয়ের দিকে তাকালো। এই মেয়ের দিকে তাকাতে বুক ফেটে কান্না পেয়ে গেল তার। শক্ত হওয়া স্নিগ্ধা যে মেয়ের কাছে কোমল নরম একটা মা। চলবে।